নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। ইদানিংকালে যখন মলদ্বীপ আর লাক্ষাদ্বীপ নিয়ে আলোচনা তুমুল পর্যায়ে, চলুন আমরা ঘুরে আসি ভারতেরই এক অনিন্দ সুন্দর দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবরে। এই পুরো ভ্রমণ কাহিনীটি মোট 3টি পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরব। প্রথম পর্বে থাকবে পোর্ট ব্লেয়ার ও তার সংলগ্নবর্তী এলাকাগুলি, দ্বিতীয় পর্বে হ্যাভলক এবং নীল আইল্যান্ড, তৃতীয় পর্বে থাকবে বিভিন্ন ঋতুতে আন্দামান ভ্রমণের সুবিধা অসুবিধা, খরচের তারতম্য এবং যাবতীয় খুঁটিনাটি। তাহলে চলুন আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ি আন্দামান ভ্রমণে। দিগন্ত বিস্তৃত নীল আকাশের নিচে নীল অথই বঙ্গোপসাগর, তারই মাঝখানে সাদা ভেজা রূপলি বালুকাবেলা দ্বীপ থেকে দ্বীপে। বঙ্গোপসাগরের জলে উত্তর থেকে দক্ষিণে 572টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে টুইন আইল্যান্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যার মধ্যে মাত্র 38টি জনবসতিপূর্ণ। এখানে অগভীর সমুদ্রের রঙিন মাছেদের জলকেলি, নয়ন মনোহর প্রবাল, জলজ উদ্ভিদ আর নীলাভ সবুজ স্বচ্ছ জল পর্যটকদের মুগ্ধ করতে বাধ্য। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতবর্ষের কেন্দ্রশাসিত একটি অঞ্চল, যার রাজধানী হল পোর্ট ব্লেয়ার। এটি দ্বীপপুঞ্জের গেটওয়ে। জলপথে এবং বিমানপথে দেশের অন্যান্য জায়গার সাথে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে এখান থেকে। দ্বীপপুঞ্জের আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও বজায় আছে এখান থেকে রেগুলার ফেরি সার্ভিসের মাধ্যমে। এখানে দেখা যায় ইতিহাস ও প্রকৃতির অপূর্ব এক মেলবন্ধন। মূলত আদিবাসীদের দেশ আন্দামান, তবে বর্তমানে 13টি উপজাতির মধ্যে রয়ে গেছে মাত্র 4টি: ওঙ্গি, সেন্টিনেলি, গ্রেট আন্দামানি এবং জারোয়া। আসুন প্রথমেই আমরা দেখে নিই পোর্ট ব্লেয়ার থেকে সামান্য দূরে অবস্থিত আন্দামানের ঐতিহাসিক সেলুলার জেল বা কালাপানি। 1906 সালে তৈরি 3তলা এই জেলে মোট 698টি সেল নিয়ে তৈরি হয়েছিল 7টি উইংস। এগুলি স্টারফিশের আকারে একটি সেন্ট্রাল ওয়াচ টাওয়ারকে ঘিরে সজ্জিত। জানলাবিহীন সংকীর্ণ এই সেলগুলিতে রাজদ্রোহের অপরাধে স্বাধীনতা সংগ্রামীদের দ্বীপান্তরে পাঠাত ব্রিটিশ শাসকরা, যাদের ভয়ঙ্কর সব অত্যাচার সহ্য করতে না পেরে শহীদ হতেন বেশিরভাগ জন। বীর সাভারকর, বটুকেশ্বর দত্ত এবং আরো অগণিত বন্দীদের বীরত্বের কাহিনী খোদাই করা আছে সেলুলার জেলের দেওয়ালে। অমানবিক অত্যাচার সত্ত্বেও এই বন্দীরা তাদের মনোবল অটুট রাখতেন বিভিন্ন গোপন বার্তা, কবিতা ও গানের আকারে, যা প্রতিধ্বনিত হয়েছিল করিডোরের মাধ্যমে। তাই আজ যখন আমরা সেলুলার জেলের করিডোর দিয়ে হাঁটছি, এটি কেবল একটি বেদনাদায়ক অতীতের প্রতীক নয়, স্বাধীনতা সংগ্রামীদের অদম্য চেতনার প্রমাণ হিসেবেও মনকে নাড়া দিয়ে যাচ্ছে। সেলুলার জেলের এই সমস্ত আখ্যান দেখে নেওয়া যায় হিন্দি ও ইংরেজি ধারাভাষ্যে লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে প্রতিদিন সন্ধ্যেবেলায়। এরপর পোর্ট ব্লেয়ারের কাছেই অবস্থিত ভাইপার আইল্যান্ডে গিয়ে দেখে নেওয়া যেতে পারে একটি পুরনো জেল, যেখানে ব্রিটিশরা রাজদ্রোহীদের বন্দী রাখত। শোনা যায় এই ভাইপার নামটি একটি ভেসেলে, যাতে করে লেফটেন্যান্ট ব্লেয়ার আন্দামান নিকোবরে এসেছিলেন 1789 সালে। চলুন এবার আমরা যাই রস আইল্যান্ডে। পোর্ট ব্লেয়ারের আবেরদিন জেটি থেকে প্রাইভেট ফেরিতে করে সমুদ্রের ছলাৎ ছলাৎ শব্দ শুনতে শুনতে মাত্র 8 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় রস আইল্যান্ড, যার পোশাকি নাম এখন নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। দ্বীপের মাটিতে পা রাখতে অভ্যর্থনা জানালো চিতল হরিণের দল।
পোর্ট ব্লেয়ারে সেলুলার জেলে যখন চলছে ব্রিটিশদের অকথ্য অত্যাচার আর স্বাধীনতা সংগ্রামীদের হাহাকার, তখন উল্টো দিকের এই রস আইল্যান্ডে ব্রিটিশ অফিসাররা মগ্ন নানাবিধ বিলাসিকতায়। দ্বীপে নিয়ে এসেছে চিতল হরিণ, ময়ূরীর দল। শিকার করে উপভোগ করবে তাদের অবসর যাপন। এই হরিণ ও ময়ূরগুলি তাদেরই বংশধর। 1900 সালের গোড়া থেকেই এখানে ব্রিটিশ অফিসাররা থাকতে শুরু করে। 1941 সালের ভয়াবহ ভূমিকম্পের পর এই দ্বীপ আস্তে আস্তে পরিত্যক্ত হতে শুরু করে। এই সময়ে বেশ কিছুদিন জাপানি সৈন্যদের অধিকারে ছিল দ্বীপটি। স্বাধীনতার পর ভারত সরকার হস্তগত করে এই দ্বীপ। 2004 সালে ভয়ঙ্কর সুনামি তছনছ করে দেয় এই দ্বীপকে। তারপর থেকেই এটি বসবাসের অযোগ্য হয়ে ওঠে। এখন এটা শুধু ভ্রমণ কেন্দ্র। দ্বীপের এক কোণে রয়েছে ভারতীয় নেভির বেস। পুরো দ্বীপটা ব্যাটারি চালিত গাড়িতে ঘুরতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। চাইলে আপনারা আমাদের মতো হেঁটেও ঘুরতে পারেন। ব্রিটিশ স্থাপত্যের নানাবিধ ধ্বংসাবশেষ সামুদ্রিক শ্যাওলা আর গাছের শিকড় বাকড় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। ব্রিটিশ বেকারি, পাওয়ার হাউস, অফিসারদের নাচঘর, বিলাসবহুল বাংলো, দ্বীপের প্রান্তে অপূর্ব সুন্দর লাইট হাউসটি মেঘলা দিনে ঝুপঝুপ বৃষ্টির মধ্যে তৈরি করে এক ভৌতিক পরিবেশ। দূরে দেখা যায় সেলুলার জেলের প্রাচীর। লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে পুরো দ্বীপের ইতিহাসটি দেখে নেওয়া যায় প্রতিদিন বুধবার বাদে বিকেল 5:30 থেকে। পোর্ট ব্লেয়ার থেকে মাত্র 6 কিলোমিটার দূরে রয়েছে করবিন কোভ বিচটি। নারকেল গাছে ঘেরা এই বিচের সৌন্দর্য মনোমুগ্ধকর। চাইলে এখানে সুইমিং এবং বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস করা যেতে পারে। এছাড়াও পোর্ট ব্লেয়ারের কাছে আরেকটি মনোরম বিচ হলো ওয়ান্ডুর বিচ। এখান থেকে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্কে যাওয়ার বোট ছাড়ে। এখন আমাদের গন্তব্য নর্থ বে আইল্যান্ড। রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স থেকে প্রাইভেট জেটিতে করে পৌঁছে যাওয়া যায় এখানে। এটি কোরাল আইল্যান্ড বলেও বিখ্যাত। স্নরকেলিং, স্কুবা ডাইভিং অথবা সি ওয়াকের মাধ্যমে দেখে নেওয়া যায় সমুদ্রের নিচের অপূর্ব কোরাল দ্বীপ ও সামুদ্রিক জলজীবন। তবে পরিবেশ প্রতিকূল থাকলে এখানে ওয়াটার স্পোর্টস বন্ধ থাকে। এখন আমরা চলেছি চিড়িয়া টাপুর দিকে। পোর্ট ব্লেয়ার থেকে 25 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই বিচটি অপূর্ব সুন্দর সূর্যাস্তের জন্য বিখ্যাত। বিভিন্ন প্রজাতির চিড়িয়া অর্থাৎ পাখিদের স্বর্গরাজ্য এই জায়গাটি। এর সাথে রয়েছে একটি রিজার্ভ ফরেস্ট, যেখানে একটি বায়োলজিক্যাল পার্ক এবং আন্দামান ফরেস্ট ডিপার্টমেন্টের একটি গেস্ট হাউসও রয়েছে। এখানে ম্যানগ্রোভে ঘেরা মুন্ডা পাহাড় ট্রেক রুটটি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে এক অনবদ্য আকর্ষণ। এছাড়াও পোর্ট ব্লেয়ার থেকে দেখে নেওয়া যেতে পারে রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সটি, যেখানে একই জায়গায় বিভিন্ন সেফ ওয়াটার স্পোর্টস এবং অ্যাডভেঞ্চার ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা করা হয়েছে। এই কমপ্লেক্সকে ঘিরে গড়ে উঠেছে মেরিনা পার্ক, যেখানে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা আর ওপেন রেস্টুরেন্ট। এশিয়ার সবচেয়ে প্রাচীনতম এবং বৃহত্তম সমিলটি রয়েছে পোর্ট ব্লেয়ারের কাছে চ্যাথাম দ্বীপে। চ্যাথাম সমিলে দেখে নেওয়া যেতে পারে কাঠের গুদাম এবং কাঠ কিভাবে প্রসেসিং করা হয় সেই প্রক্রিয়া। এছাড়াও পোর্ট ব্লেয়ারে দেখে নেওয়া যেতে পারে অ্যান্থ্রোপোলজিক্যাল মিউজিয়াম, সমুদ্রিকা নেভাল মেরিন মিউজিয়াম, কালাপানি মিউজিয়াম, ফরেস্ট মিউজিয়াম ইত্যাদি। সবশেষে যে জায়গাটার কথা না বললে আমাদের পোর্ট ব্লেয়ার ভ্রমণ অসমাপ্তই থেকে যাবে, তা হলো এখানকার বিভিন্ন ধরনের স্থানীয় বাজার, যেখান থেকে স্থানীয় সংস্কৃতি সম্পর্কে জানা যায় অনেক কিছু। অবশ্যই উচিত হবে এখান থেকে নিজের আর প্রিয় মানুষদের জন্য কিছু সুভেনিয়ার এবং বিভিন্ন হ্যান্ডিক্রাফটসের জিনিস নিয়ে নেওয়া, যা আন্দামান ভ্রমণের সুন্দর স্মৃতির স্মারক হিসাবে রয়ে যাবে সারা জীবন। আমাদের আন্দামান ভ্রমণের প্রথম পর্বটি এখানেই শেষ করলাম।
যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। খুব শিগগির দেখা হচ্ছে পরের পর্বে। ততদিন ভালো থাকবেন সবাই।